এবার আমরা ফরেন্সিক থ্যানাটোলজি নিয়ে আলোচনা করব। থ্যানাটোস শব্দের অর্থ হচ্ছে ডেথ বা মৃত্যু, এবং লোগোস মানে সায়েন্স বা বিজ্ঞান। তো আমরা বুঝতে পারতেছি ডেথ এবং এটার বিভিন্ন অ্যাসপেক্টস, যেমন ডেথটা কী কারণে হয়েছে, কজ কি, ম্যানার কেমন, মোড কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা থ্যানাটোলজিতে আলোচনা করি। তো ডেথ জিনিসটা কি এটা জানার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে বিজ্ঞানী বিশপ একটা ট্রাইপড দাঁড় করায়। তো ট্রাইপড বলতে আমরা বুঝি যেটার 3টা পা। আমরা ভিডিও করার জন্য এক ধরনের স্ট্যান্ড ইউজ করি যেটাকে ট্রাইপড বলি, ওটার 3টা লেগ থাকে। বা আমরা একটা টি টেবিলের কথা বলতে পারি যেটার হয়তো বা 3টা লেগ থাকতে পারে, 3টা পা যাকে আমরা বলতে পারি। তো তার মতে আমাদের যে লাইফটা, এই লাইফটা 3টা জিনিসের উপর দাঁড়ায় আছে। 3টা জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের ব্রেইন, আর একটা হচ্ছে লাং, আর একটা হচ্ছে হার্ট। এই যে 3টা ভাইটাল অর্গান, এই 3টার ফাংশনের মাধ্যমেই আমাদের লাইফ টিকে আছে। তো এই 3টা আমরা জানি অর্গান 3টা ইম্পর্টেন্ট সিস্টেমকে কন্ট্রোল করে। ব্রেইন হচ্ছে নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা বলতে পারি, তারপরে হচ্ছে লাং রেসপিরেটরি সিস্টেম, অপরদিকে হার্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই 3টা ভাইটাল সিস্টেমকে হচ্ছে এই 3টা অর্গান কন্ট্রোল করতেছে। এবং আমরা কিন্তু জানি যে এই 3টা সিস্টেম একে অপরের সাথে ইন্টার কানেক্টেড, ইন্টার রিলেটেড। একটা যদি কমপ্লিট স্টপেজ হয়ে যায় তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি স্টপেজ হয়ে যাবে। তো ডেথ কাকে বলে? টু বি ভেরি অনেস্ট, ডেথ মানে হচ্ছে এই যে 3টা সিস্টেমের কথা বললাম, এই সিস্টেমের যে কোনো একটা কি হয়েছে, ইরিভার্সিবল স্টপেজ হয়ে গেছে, বা আমরা বলতে পারি সিজেশন হয়ে গেছে। আমি ধরে নিলাম যে আমাদের যে ব্রেইন আছে সেই ব্রেইনের ফাংশন হচ্ছে না, এটা সিজেশন হয়ে গেছে, স্টপেজ হয়ে গেছে। এর ফলে কি হবে? কোমা হবে। এবং এটা যদি ইরিভার্সিবল হয়, যে আর তাকে কোনোভাবেই কোনো মেডিকেশন দিয়ে নর্মাল স্টেজে ফিরে আনা যাচ্ছে না, তাহলে কি হবে? ব্রেইন পুরাই মানে নষ্ট হয়ে যাবে বা স্টপেজ হয়ে যাবে এটার ফাংশন। অর্থাৎ কর্টিক্যাল বা ব্রেইন স্টেম বা ব্রেইনের ওভারঅল যত পার্টসগুলো আছে সবগুলোই যদি একেবারে নন ফাংশনাল হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা জানি ব্রেন স্টেমে কিন্তু রেসপিরেটরি সিস্টেম বা এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এগুলো কন্ট্রোল করার জন্য বিভিন্ন সেন্টার থাকে। তো এই সেন্টারগুলো তো শেষ, ফলে আমার এই 2টা সিস্টেম অটোমেটিক্যালি অকেজ হয়ে যাবে। ওভারঅল কথা, যে কোনো একটা সিস্টেম যখন স্টপেজ হয়ে যাচ্ছে ইরিভার্সিবলভাবে, যে সেটা আর ব্যাক করা যাচ্ছে না কোনোভাবেই, তখন আমরা সেটাকে ডেথ বলে থাকি। আমি যদি এখন ডেথের ডেফিনেশন বলি, ডেথের বিভিন্ন ধরনের ডেফিনেশন বিভিন্ন মানুষ দিছে। সব থেকে একটা আইডিয়াল ডেফিনেশন হচ্ছে এরকম, যে কমপ্লিট পার্মানেন্ট ইরিভার্সিবল সিজেশন অফ লাইফ, এটাকে আমরা ডেথ বলবো। সিজেশন মানে তো স্টপেজ, রাইট? এক্সটেনশন অফ লাইফ, এটাকে আমরা বলি ডেথ। তারপরে দ্য এন্ড অফ লাইফ, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এটা হচ্ছে ডেথ। আর ব্ল্যাক ল ডিকশনারি অনুযায়ী দ্য সিজেশন অফ লাইফ ইজ ডেথ। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেফিনেশন দেওয়া আছে। বাট একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে মেডিকো লিগালি ডিফাইন ডেথ। মেডিকো লিগালি কীভাবে ডিফাইন করা হয়? এই ডিফিনেশনটা হচ্ছে এরকম, যে পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিজেশন অফ ফাংশনস অফ 3 ইন্টারলিঙ্কড ভাইটাল সিস্টেম অফ দ্য বডি, যেটাকে আমরা দ্য ট্রাইপড অফ লাইফ বলি, যেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম আর হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। এটা হচ্ছে মেডিকো লিগালি ডেফিনেশন। তো এটাকে ট্রাইপড অফ লাইফ বলা হয় এই 3টা সিস্টেমকে একসাথে। বা এটার আরও নাম আছে, যেমন বিশপস ট্রাইপড, কারণ বিশপস যে তিনি এটা দিছিল। এবং এটাকে বিচার্স ট্রায়াডও বলা হয়, কারণ বিচার যিনি, তিনি এটাকে একটা ট্রায়াড আকারে প্রকাশ করছিলেন। গেটওয়ে অফ ডেথ নামেও এটাকে জানা হয়। এটার আরেকটা ইম্পর্টেন্ট নাম আছে যেটাকে আমরা বলি অ্যাট্রিয়া মর্টিস। অ্যাট্রিয়া মানে হচ্ছে ক্যাভিটি বা ওপেনিং, আর মর্টিস মানে ডেথ। হচ্ছে এই 3টা সিস্টেমের স্টপেজের মাধ্যমে আমাদের কিন্তু ডেথটা ইন্টার করতে পারে বা ডেথে পৌঁছায়, এজন্য এটার নাম হচ্ছে অ্যাট্রিয়া মর্টিস। হ্যাঁ, ডেথের মোড, ম্যানার এবং কজ, এই 3টা নিয়ে আমরা শুরুতে জেনে নিব। এটা পরে জানলেও হয়তো আমাদের ডেথের বিস্তারিত আলোচনা, স্টেজ রিলেটেড আলোচনা বা অনেক কিছু আলোচনা করে দেন, এটা লাস্টে আলোচনা করলে হয়তো, বাট আমরা এটা শুরুতেই জেনে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মোড অফ ডেথ মানে কি, এগুলো নিয়ে আমাদের কনফিউশন হয়। মোড, ম্যানার, কজ আমরা গুলাই ফেলি। আসলে 3টা কি একই জিনিস? না, এক জিনিস না, বাট এরা একে অপরের সাথে রিলেটেড। যেমন আমি যদি বলি মোড কি, আমরা জানি আমাদের 3টা সিস্টেম আছে, রেসপিরেটরি, সার্কুলেটরি, নার্ভাস। যে 3টা সিস্টেম অ্যাকচুয়ালি ভাইটাল সিস্টেম, এগুলা ছাড়া আমরা বাঁচবো না এগুলার ঝামেলা হইলে। যদি রেসপিরেটরি সিস্টেম ফেলিওর হয় বা স্টপেজ হয়ে যায়, সিজেশন হয়ে যায়, তাহলে যে স্টেটটা হয় সেটাকে আমরা বলি অ্যাসফিক্সিয়া। অর্থাৎ দেখা গেল কেউ রেসপিরেটরি সিস্টেম ফেলিওরের কারণে মারা গেছে, তাহলে আমরা বলবো যে তার যে মৃত্যুর বা ডেথের যে মোড সেটা হচ্ছে অ্যাসফিক্সিয়া। সার্কুলেটরি সিস্টেম ফেলিওর হয়ে গেছে বা সার্কুলেটরি সিস্টেম স্টপ হয়ে গেছে, তখন সে মারা গেলে
তার যে মোড, ডেথের যে মোড, সেটাকে আমরা বলি সিনকপ। অপরদিকে নার্ভাস সিস্টেমে যদি মারা যায় তাহলে তাকে আমরা বলি কোমা। আমরা অটোপসি রিপোর্টটা যখন মেনলি ক্রিয়েট করা হয় তখন এই যে মোড অফ ডেথ এটা কিন্তু মেনশন করা লাগে, এবং তখন আমরা কিন্তু এভাবে মেনশন করি মোডটাকে অ্যাসফিক্সিয়া, সিনকপ, কোমা, এই 3টা ওয়ার্ড দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। যে যেভাবে মরবে তার ক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডটা ইউজ করব। কোমা জিনিসটা কি আসলে? তো কোমা জিনিসটা হচ্ছে একটা আনঅ্যারাউজেবল আনকনসিয়াসনেস। কারণ হচ্ছে কোমা কখন হয়? যখন আমাদের মোটামুটিভাবে ব্রেইন এর ফাংশন স্টপেজ হয়ে গেছে, ফলে কোমায় চলে যায়। এবং কোমায় চলে যাওয়া মানে তারে আর জাগানো খুবই কঠিন, তারে জাগানো যাবে না বললেই চলে, এবং সে অজ্ঞান অবস্থায় আছে। সে কোনো রেসপন্স করতে পারতেছে না, কোনো এক্সটার্নাল স্টিমুলি বা বাহির থেকে যতই তাকে সারা শব্দ দেওয়া হোক, সে একেবারে ডেডের মতোই পইড়া আছে। হ্যাঁ, কোমায় চইলা গেছে এটা মানেই যে সে ডেড হয়ে গেছে, একেবারে কমপ্লিট ডেড তা কিন্তু নাও হইতে পারে। কজ কোমায় যাওয়ার পরেও তার যে রেসপিরেশন বা সিভিএস ফাংশন বা কার্ডিওভাস্কুলার সিস্টেম সেটা ফাংশনিং থাকতে পারে, বাট ঠিক সময় ঠিক মেডিকেশন বা ঠিক ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই মারা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কোমার কারণ কি? এটার বিভিন্ন কারণ হইতে পারে, যেমন হচ্ছে এটার বিভিন্ন কারণ হইতে পারে, যেমন ব্রেইনে কোনো টিউমার হয়েছে, অ্যাবসেস হয়েছে, বা ব্রেইনে ব্লাডের ইফিউশন হয়েছে, এরকম ইস্যুগুলা, বা বিভিন্ন ড্রাগস যেমন কোকেইন, অ্যালকোহল, অ্যানেস্থেটিক্স, বা সায়ানাইড, অ্যাট্রোপিন, ফেনল, কার্বোমোনোক্সাইড, এরকম বিভিন্ন ড্রাগসের কারণে, অথবা ইউরেমিয়া, অ্যাক্ল্যাম্পসিয়া, ডায়াবেটিস মেলাইটাস, নিউমোনিয়া, ইনফেকশিয়াস ফিভার, হিট স্ট্রোক, আদার কিছু কজও থাকতে পারে, যেমন হিস্টেরিয়া, ইপিলিপসি। কোমা তো আমরা জানলাম। এখন সিনকপ জিনিসটা কি? সিনকপ হচ্ছে সহজ কথা যে আমাদের হার্টের অ্যাকশন স্টপেজ হয়ে গেছে সাডেনলি। এর ফলে কি হইলো যে পার্সনটা আনকনশিয়াস হয়ে গেছে। ঠিক আছে, সো সিনকপ মানে কাইন্ড অফ এরকমই যে পার্সনটা আনকনশিয়াস হয়ে যেতে পারে, এবং এটা সাধারণত ভ্যাসোভেগাল যে অ্যাটাক এটার কারণে হয়ে থাকে। ভ্যাসোভেগাল অ্যাটাক মানে হলো যে রাইট ভেন্ট্রিকুলার ইনহ্যাবিশন হয়, হুট করে কেউ ভয় পাইছে বা কোনো স্ট্রেসফুল ইমোশনের কারণে, কোনো ইনজুরির কারণে, এরকম কোনো ট্রিগারিং কোনো জিনিসপাতির কারণে দেখা গেল যে রাইট ভেন্ট্রিকুলার ইনহ্যাবিশন হয়েছে। এখানে কিন্তু হার্ট রেট কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, এবং এগুলোর ফলের কারণে দেখা যায় যে পেশেন্টটা আনকনশিয়াস হয়ে যায়, আনকনশিয়াস স্টেটে চলে যায়। এবং এটার বিভিন্ন কারণ, যেমন অ্যানিমিয়া হইতে পারে। অ্যানিমিয়ার কারণে যেমন হুট করে দেখা গেছে এক্সেসিভ বা সাডেন হেমোরেজ হচ্ছে, বা এক্সস্টিং বিভিন্ন ডিজিজের কারণে, ভ্যাগাল ইনহ্যাবিশনের কারণে, এসব কারণে কিন্তু সিনকপে হইতে পারে। ভ্যাগাল ইনহ্যাবিশন মানে হচ্ছে ভ্যাগাস নার্ভ রিলেটেড, যে ভ্যাগাস নার্ভে কোনো হয়তো বা কম্প্রেশন হয়েছে। কী কী ফিচার্স হইতে পারে সেটা নিয়ে আমরা একটু জানতে পারি, যে প্যালোর হইতে পারে লিপসে, ফেইসে, তো পেরিফেরির জায়গাটুকু কোল্ড থাকতে পারে, স্কিনও কোল্ড থাকতে পারে, পালস খুবই কুইমা যাবে এবং উইক হবে, বিপিও কুইমা যাবে, রেসপিরেশন যখন হবে তখন খুবই গ্যাসপিং হবে। গ্যাসপিং কাকে বলে সেটা আমরা জানি। নৌশিয়া, ভমিটিং হইতে পারে, আর ডিলিরিয়াম, কনভালশন, এবং আলটিমেটলি ডেথ হইতে পারে। আলটিমেটলি অ্যাসফেক্সিয়া আগেই বলছি যে লাংয়ের যদি ফাংশন লস্ট হয় তাহলে সেটাকে আমরা অ্যাসফেক্সিয়া বলি। এবং এখানে আরেকটা টার্ম আছে যেটা আমরা একটু জেনে নিব, যেটা হচ্ছে অ্যানক্সিয়া জিনিসটা কিন্তু আলাদা, কমপ্লিট ল্যাক অফ অক্সিজেন, এটাকে আমরা বলি অ্যানক্সিয়া। হ্যাঁ, আর যেটা আলটিমেটলি অ্যানক্সিয়া হইলে কিন্তু কার্ডিয়াক ফেলিওর অ্যান্ড ডেথ হয়ে থাকে। সো অ্যাসফেক্সিয়া, অ্যানক্সিয়া দুটো কিন্তু এক জিনিস না। আমরা যখন ডেথের ক্লাসিফিকেশন পড়বো তখন অ্যানক্সিয়া একটা টার্ম আসবে যেটা আমরা দেখব। আর ম্যানার অফ ডেথ এটা বলতে কি বোঝায়? আমরা তো মোড পড়লাম। ম্যানার অফ ডেথ মানে হলো গিয়ে, আমি যদি সহজ ভাষায় বলি, এটাকে দুইভাবে আমরা বলতে পারি, ন্যাচারাল, আনন্যাচারাল। সো ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ, এভাবে তো আমরা ভাগ করি, রাইট? আমরা আগেও এটা পড়ছি যখন আমরা লিগাল প্রসিডিউর পড়তেছিলাম। তো ন্যাচারাল ডেথ মানে কি? যখন কেউ কোনো প্যাথোলজি, ইনফেকশনস বা জেনেটিক ডিসঅর্ডার বা কোনো ক্যান্সার, কোনো রোগ হয়ে মারা গেছে, ন্যাচারালি মারা গেছে, লোকটার বয়স হয়েছে, এজিং এর কারণে মারা গেছে, এটাকে আমরা ন্যাচারাল ডেথ বলতেছি। তখন ওই লোকটার মরণের যে ম্যানার সেটাকে আমরা বলবো সে ন্যাচারালি মরছে। আর আনন্যাচারাল বা ভায়োলেন্ট যে ন্যাচারের যে ডেথগুলা, সেগুলা কোনগুলা? যেমন সুইসাইডাল বা হমিসাইডাল বা অ্যাক্সিডেন্টাল বা আনএক্সপ্লেইন বা আনডিটারমাইন্ড, এই টাইপের যে ডেথগুলো সেগুলোকে আমরা বলতেছি আনন্যাচারাল ম্যানারের ডেথ, বা এটাকে আমরা ম্যানার হিসেবে সুইসাইডও বলতে পারি যদি সুইসাইড হয়, বা হোমিসাইডালও বলতে পারি। সো ম্যানারের জায়গায় আমরা অটোপসি রিপোর্টে কিন্তু এভাবে লিখি যে সুইসাইডাল, হমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল বা আনডিটারমাইন্ড বা আনএক্সপ্লেইনড। আর ন্যাচারাল হইলে তো ন্যাচারাল। আচ্ছা, যাই হোক, তো
ন্যাচারাল হলে তো আমরা অটোপসি করিই না, আমরা শুধু আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে মিলে অটোপসি করি। যাই হোক, এখন আসা যাক কজ অফ ডেথ। কী কী কজের কারণে ডেথ হইতে পারে? হ্যাঙ্গিংয়ের কারণে হইতে পারে, ড্রাউনিংয়ের কারণে হইতে পারে, কারো হেড ইঞ্জুরি হয়েছে এই কারণে হইতে পারে। এইগুলা কিন্তু কারণ। হ্যাঁ, সো এই যে সুইসাইড, হোমিসাইড, অ্যাক্সিডেন্ট, এই যে ম্যানারগুলা, এগুলা কিন্তু কারণ না। বা ওই যে আগে পড়ছিলাম অ্যাসফিক্সিয়া, কোমা, সিনকোপ, এগুলা কিন্তু কারণ না, ওইগুলা ছিল মোড। আর কারণ হচ্ছে এইগুলা, যে হ্যাঙ্গিং, ড্রাউনিং, হেড ইঞ্জুরি, অর্থাৎ কারণ আমরা সেগুলাকেই বলি যেগুলো হচ্ছে রেসপন্সিবল। কিসের জন্য রেসপন্সিবল? যেটা আমাদের ওই যে মোড বলছিলাম, মোডের দিকে নিয়ে যাইতে। তো আমি ধরে নিলাম একজন পার্সনের কোমা হয়েছে, তো কোমায় চলে গেছে পার্সনটা, এটা হচ্ছে তার মোড। কিন্তু কোমা তো আলটিমেটলি সে গেছে, কেন গেছে, কিভাবে গেছে? সো তাকে ওই জায়গাটায় নিয়ে যাইতে যে কারণটা রেসপন্সিবল, সেটা এমন হইতে পারে যে সে হেড ইঞ্জুরি হয়েছে, যে কারণে প্রচুর হেমোরেজ হয়েছে। সো ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়েছে, হেড ইঞ্জুরি পাইছে, এটা হচ্ছে কজ। ম্যানারটা তাহলে কি এখানে? ম্যানার এরকম হইতে পারে যে এটা হলো হোমিসাইডাল, অর্থাৎ কেউ তাকে মারার জন্য বা মার্ডার করার জন্য এই কাজটা করছিল, এবং মার্ডার করার জন্য হেড ইঞ্জুরি করছে। তো এখানে মার্ডারটা ছিল হচ্ছে ম্যানার, এবং এই যে হেড ইঞ্জুরি করছে এটা ছিল কজ, আর সে যে কোমাতে চলে গেছে এটা হচ্ছে মোড। এই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারছি আশা করি। তো কজটাকে আমরা যদি ক্লাসিফাই করি, বিভিন্ন ন্যাচারাল, আনন্যাচারাল বা অবস্কিউর কজ এখানে কিন্তু থাকতে পারে। ন্যাচারাল কজের মধ্যে আমরা বলতে পারি যে পালমোনারি থ্রোম্বো ইম্বোলিজম বা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ স্পন্টেনিয়াসলি হয়েছে, বা রাপচার্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আউটিক অ্যানোরিজম, এই বিষয়গুলা। আরও কজ যেমন আর্টেরিওস্ক্লোরোসিস অফ কর্নারি আর্টারিস, ক্রনিক হার্ট ডিজিজ, লোবার নিউমোনিয়া। আনন্যাচারাল কজের মধ্যে আমরা কি বলতে পারি? ক্রাশিং অফ হেড, অর্থাৎ কেউ হেডে বাড়ি দিচ্ছে, হ্যাঁ। আবার অ্যাভালশন অফ হার্ট ফ্রম লার্জ ব্লাড ভেসেলস। আর অবস্কিউর কজ বলতে যেগুলো লুকায়িত টাইপের, যে কোনো লেশন পাওয়া যায় নাই অটোপসিতে, আর যদি অটোপসিতে লেশন পাওয়া যায় সেটা মিনিমাম বা খুবই ইনডিফিনাইট, যেমন ন্যাচারাল কোনো ডিজিজ বা বায়োকেমিক্যাল কোনো ডিস্টারবেন্স, অ্যান্ডোক্রিন কোনো ডিসফাংশন হতে পারে, এটা কিন্তু অটোপসিতে আসলে পাওয়া যাবে না। আর কনসিল্ড কোনো ট্রমা, পয়জনিং, এই রিলেটেড ইস্যুগুলোতে কিন্তু অটোপসিতে কোনো আমি লেশন পাই না, তো তখন এটা অবস্কিউর কজ হিসেবে থাকে।